একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা খুন হয়েছে। পুরো প্রদেশ জুড়ে এই খুনের হইচই চলছে। দয়ানন্দ রেড্ডিকে কে এইভাবে নির্মমভাবে মেরে ফেলেছে, এই খুনের তদন্তে নেমেছে এক চৌকস আইপিএস অফিসার। এরপর সামনে এলো একের পর এক চাঞ্চল্যকর রহস্য। এই খুনের পিছনে কি শুধুই রাজনীতি, নাকি লুকিয়ে আছে আরো গভীর কোনো ষড়যন্ত্র? কে সত্যিটা লুকাচ্ছে? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি হাতিয়া। এই সিনেমার শেষের টুইস্ট তোমার কল্পনাকেও হার মানাবে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি। যারা ক্রাইম থ্রিলার পছন্দ করো তাদের জন্যই এই সিনেমা। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক। মুভি শুরু হয় দয়ানন্দ রেড্ডির বাসা থেকে। সে অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার। খুব ভোরবেলা দেখানো হয় তার পিএস তার বাড়ির সামনে হাঁটাহাঁটি করছে। সেখানে ল্যাম্পপোস্টের নিচে সে নিউজ পেপার পড়ে। কিছুক্ষণ পরে বাড়ির কাজের মহিলা আসে। তারা যখন ভিতরে ঢোকার জন্য যায় তখন দেখে ভিতর থেকে দরজা লাগানো। রেড্ডি এখনো ঘুম থেকে ওঠেনি, কিন্তু তারা চিন্তা করছিল কারণ রেড্ডি এতক্ষণে ঘুম থেকে উঠে যায়। পরে বাগানের মালি এবং দারোয়ানকে বাড়ির ভিতরে পাঠিয়ে দেয় পিছনের দরজা দিয়ে। সে ভিতরে গিয়ে দেখে রেড্ডির রুমে চারিদিকে রক্ত আর রক্ত। সে বাথরুমের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে। তারা তো সকলে ভয় পেয়ে যায়। কি করবে বুঝে উঠতে না পেরে বাড়ির লোকজনদের জানায়। এর মধ্যেই মিডিয়াতে হইচই হয়ে যায়। কোনোভাবে মিডিয়াতে নিউজটি লিক হয়ে যায়। সিন 3 মাস পরে চলে আসে। ভোট দেখানো হয়। ভোটে নতুন সিএম হয়েছে। রেড্ডির তদন্ত খুব ভালোভাবে চলছিল না। বিষয়টি বর্তমান সিএমও জানতে পারে। সিএম পার্সোনালি একজন আইপিএস অফিসারকে এই কেসের দায়িত্ব দেয়। সেই অফিসারের নাম সুধা। সিএম বলে রেড্ডির প্রতি তার কৃতজ্ঞতা রয়েছে, কারণ রেড্ডি অনেক ভালো মানুষ ছিল আর তার সিএম হওয়ার পিছনে তার অনেক অবদানও আছে। তাই আমি তোমাকে পার্সোনালি এই কেসটি দিয়েছি। তুমি এর সঠিক সত্য যাচাই বাছাই করে আমার কাছে জমা দেবে, সত্য উন্মোচন করবে। সুধা তার কেসের ইনফরমেশন নিয়ে কমিশনারের কাছে যায়। কমিশনার এই বিষয়টা নিয়ে কিছুটা জেলাস ছিল। সে সুধাকে বলে, এত চৌকস অফিসার থাকতে তোমাকেই কেন এই দায়িত্ব দেওয়া হলো? সুধা তেমন একটা রেসপন্স করে না, সেখান থেকে চলে আসে। সুধা আসার সময় তার গাড়ির ড্রাইভার এবং কনস্টেবলদের বলে যে রেড্ডি সম্পর্কে তোমরা কেমন জানো। কনস্টেবল বলে সে অনেক পপুলার একজন ব্যক্তি। সে মানুষের সবসময় সেবা যত্ন করে, সেজন্য সকল মানুষই তাকে ভোট দেয়। সে বারবার নির্বাচিত হয়, তার ইমেজ অনেক ভালো। কিন্তু সুধা তার কনস্টেবলকে জিজ্ঞেস করে, তার ইমেজ যদি এতই ভালো হবে তাহলে তাকে খুন করা হলো কেন? সুধা রেড্ডির বাড়িতে যায়, কিন্তু সে সেখানে গিয়ে তো অবাক হয়ে যায়, কারণ সচরাচর যেখানে খুন হয় সেখানে সবকিছু আগের মতনই রাখা হয়। কিন্তু রেড্ডির বাড়িতে রেড্ডির খুনের জায়গা একদম পরিষ্কার করে ফেলা হয়েছে, কোনো ক্লু রাখা হয়নি, আর এটি বাড়ির লোকজনই করেছে। সুধা রেড্ডির মেয়ের সাথে কথাবার্তা বলে। তাকে জিজ্ঞেস করে, আপনি কখন জানতে পেরেছেন যে আপনার বাবা মারা গিয়েছে? সে বলে তার বাবার পিএস তার স্বামীকে ফোন করেছিল। সুধা জানতে পারে রেড্ডি এই বাড়িতে একাই থাকে, তার ফ্যামিলি মেম্বাররা তার সাথে থাকে না। সুধা সেখান থেকে চলে আসে। রেড্ডির বাড়ির পাশেই সুধা একটি বাড়ি ভাড়া নিয়ে নেয়, যেন সে খুব সহজে ওই বাড়িতে যাতায়াত করতে পারে। সুধা পরের দিন তার সব অফিসারদের ডেকে নেয় এবং সবাইকে দায়িত্ব দিয়ে দেয়, আর বলে রেড্ডি যেদিন মারা গিয়েছে সেদিন সে সারাদিন কি কি করেছে, কার কার সাথে দেখা করেছে, এগুলো তাকে যেন ইনফর্ম করে। সুধা জানতে পারে ওই দিনে এক পণ্ডিত তার সাথে দেখা করতে এসেছিল। রেড্ডি ধর্মতে খুব মানত, সে যাই করতো না কেন ওই পণ্ডিতের কাছ থেকে পরামর্শ নিত। এরপর সে পলিটিক্যাল লোকজনের সাথে মিট করে আর তার বিরোধী দলের এক বড় নেতার সাথে দেখা করতে যায় এবং তাকে বুঝিয়ে অন্য একটা ক্যান্ডিডেট সেখানে দাঁড় করিয়ে দেয়। সেই মহিলাকে সেখান থেকে উইথড্র করে নিতে বলে অথবা তার পার্টিতে যোগ দিতে বলে। সেই মহিলা তার কাছে সময় চায় এবং বলে, আমি ভেবেচিন্তে আপনাকে জানাবো। রেড্ডি তার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। এরপর সারাদিন বিভিন্ন মিটিং করে খুব রাতে সে বাড়িতে ফিরে আসে এবং পরের দিন সকালবেলা তার লাশ পাওয়া যায়। আর সেই লাশ বাড়ির 4 জন দেখে, তার পিএস রাঙ্গা, প্রকাশের মা, ওই বাড়ির বুয়া আর মালি। তারা সর্বপ্রথম বাল রেড্ডিকে ফোন করে জানায়। বাল রেড্ডি 6টার দিকে অবিনাশ রেড্ডিকে ফোন করে এই বিষয়ে জানায়, কারণ অবিনাশ রেড্ডি এমপি হলেও দয়ানন্দ রেড্ডির কাছের রিলেটিভ। যেহেতু তার কোনো আত্মীয় স্বজন তার সাথে থাকে না, অবিনাশই তার কাছের একজন। এরপরই তার মৃত্যুর খবর পুরো স্টেটে ছড়িয়ে পড়ে।
সুধার সব পুলিশ কর্মকর্তারা তাকে বলে সেখানে একটি রক্তে মাখা চিঠি ছাড়া কিছুই পাওয়া যায়নি, ফরেনসিক বা অন্য কোনো মাধ্যমে আমরা কোনো ক্লু পাইনি। এরপর সুধা ওই এরিয়ার যত গুন্ডাপান্ডা আছে সকলকে ধরে নিয়ে আসে এবং তাদের থেকে ইনফরমেশন পাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানেও সে ব্যর্থ হয়। সুধা এরপর মিনিস্টারের পিএসকে ডেকে নিয়ে আসে, তাকে জিজ্ঞাসাবাদ করে। পিএস যাবতীয় সব ঘটনা খুলে বলে। সে বলে সে এখানে এসে লাশ দেখার পরে সেখানে একটি ফোন পায় এবং একটি চিঠি পায়। এইসব পাওয়ার পরে সে মিনিস্টারের মেয়ে জামাইকে ফোন করে, তার নাম রাজ। ফোন করে তার শ্বশুরের মৃত্যুর কথা বলে এবং চিঠির কথাটিও বলে। চিঠিতে লেখা আছে ড্রাইভারকে তাড়াতাড়ি আসার কথা বলাতে ড্রাইভার ক্ষিপ্ত হয়ে আমাকে মেরে ফেলেছে। আমি অনেক কষ্টে এই চিঠিটি লিখেছি, তোমরা ড্রাইভারকে অবশ্যই সাজা দিবে। তার জামাই চিঠির লেখা শুনে পিএসকে বলে যে চিঠিটি তুমি লুকিয়ে রাখো, কাউকে দেওয়ার দরকার নাই, আমি আসছি। পিএস তখন ওই চিঠি প্রকাশের মাধ্যমে তার ওয়াইফের কাছে রেখে দেয়। পরবর্তীতে চিঠি এবং মোবাইল সে পুলিশকে দিয়ে দেয়। পিএস এসবই সুধাকে বলে। সুধা এবার প্রকাশকে ধরে নিয়ে আসে যাচাই বাছাইয়ের জন্য। সুধা এইভাবে সকলকে জিজ্ঞাসাবাদ করে এবং সে জানতে পারে সর্বপ্রথম প্রকাশ রেড্ডি এসেছিল আর প্রকাশ রেড্ডি পুলিশকে খোঁজ দেয়। এর মধ্যেই আরো বড় বড় নেতারা সেখানে আসে, আশপাশের জনগণরাও আসে। গাঙ্গা রেড্ডি আসার পরে গাঙ্গা রেড্ডি সর্বপ্রথম ক্লু নষ্ট করে আর বলে স্যারের তো হার্টের সমস্যা রয়েছিল, স্যার হয়তো হার্ট অ্যাটাক করেছে আর সেখানেই পড়ে গিয়ে কোমরের সাথে মাথা বাড়িকে মাথা থেকে রক্ত বের হয়েছে, মানে মাথা ফেটে গিয়েছে, হয়তো সেজন্যই রক্তবমি করে মারা গিয়েছে। সে বলে লিডার এভাবে মারা গিয়েছে সবাই যদি জানতে পারে তাহলে আমাদের পার্টির ক্ষতি হবে, পার্টির উপর সবার বিশ্বাস হেরে যাবে। তাই গাঙ্গা রেড্ডি সেখানকার সবাইকে নিয়ে তার মাথায় ব্যান্ডেজ করে তার কাপড় চেঞ্জ করে দেয় এবং আশপাশের সব রক্ত মুছে ফেলে আর মিনিস্টারকে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে যায়। সুধা এটিও জানতে পারে যখন এসব করা হচ্ছিল তখন সেখানে একজন পুলিশের সিআই ছিল। সুধা এসব জানার পরে গাঙ্গা রেড্ডিকেও অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদের জন্য। সুধা গাঙ্গা রেড্ডিকে চার্জ করে, বলে যে তোমার উপর অভিযোগ আছে তুমি মিনিস্টার মারা যাওয়ার পরে সব ক্লু নষ্ট করেছ। গাঙ্গা রেড্ডি একদম পুরোপুরি অস্বীকার করে সবকিছু। যখন আমি স্যারকে এইভাবে দেখেছি আমি আর সহ্য করতে পারিনি, আমি বাসার বাইরে চলে গিয়েছিলাম। সুধা এবার সেই সিআই কে ডাকে। সেই সিআই কে জিজ্ঞাসাবাদ করতেই সিআই বলে যে ম্যাম আমি সেখানে ছিলাম, কিন্তু আমি যখন ওখানে যাওয়ার পরই দেখি সেখানে সবকিছু পরিষ্কার করা হচ্ছে। আমি সবাইকে এসব করতে নিষেধ করি, কিন্তু ভূষণ রেড্ডি আর শরৎ রেড্ডি আমাকে সেটি করতে দেয়নি, আমাকে ধমক দিয়ে এক কোনায় বসে দিয়েছে। তবে প্রথম দিকে আমার কিছুটা সন্দেহ হয়েছিল যে এটি হার্ট অ্যাটাক নয়, মার্ডার হতে পারে। সেজন্য আমি পিএস কে অ্যারেস্ট করে নিয়ে আসি, কিন্তু আমার কাছে কোনো এভিডেন্স ছিল না। তারপরও আমি গাঙ্গা রেড্ডিকেও অ্যারেস্ট করি। সিআই আরো বলে যে আমার উপর অনেক প্রেশার ছিল, তাই আমি ইনস্ট্যান্ট কিছু করতে পারিনি। এসব উল্টোপাল্টা কথাবার্তা শুনে সুধা তো খেপে যায়। তখন সিআই বলে যে আপনি যা বলেন বলেন, কিন্তু এসবের পিছনে এই তিনজনই আছে, ভূষণ রেড্ডি, শরৎ রেড্ডি আর অবিনাশ রেড্ডি, এরাই ক্লুগুলো নষ্ট করেছে। সুধা যখন বুঝতে পারে সবকিছুই এলোমেলো তখন সে সিদ্ধান্ত নেয় পুনরায় সে সবকিছু যাচাই বাছাই করবে, তদন্ত করবে। আর সেটির প্রথম ক্লু হবে এই চিঠি, যে চিঠিটি সে লিখে রেখে গিয়েছিল। সে তার দায়িত্বরত সব পুলিশ কর্মকর্তাদের মাঝে দায়িত্ব ভাগ করে দেয় এবং তাদেরকে কাজে লাগিয়ে দেয়। তারা তদন্ত শুরু করে। তার ভিতর এক পুলিশ কর্মকর্তা একটি এভিডেন্স খুঁজে পায় বা উইটনেস খুঁজে পায়। সে আর কেউ নয়, দয়ানন্দ রেড্ডির কাজিন প্রদীপ রেড্ডি। সুধা তাকে বলে আপনার কেন মনে হচ্ছে যে তাকে খুন করা হয়েছে? সে বলে কারণ আমি যখন দয়ানন্দ রেড্ডির লাশ দেখি এরপরই ভূষণ রেড্ডি এবং শরৎ রেড্ডির নেতৃত্বেই সব ক্লু মিশিয়ে ফেলা হচ্ছিল। ম্যাডাম আমি কি আপনাকে আরো কিছু বলতে পারি? 2017 সালের যে নির্বাচন ছিল সেখানে দয়ানন্দ রেড্ডিকে হারানো হয়। সে এর আগে কোনো নির্বাচনে হারেনি, আর দয়ানন্দ রেড্ডিকে হারানো হয়েছিল টাকা ইউজ করে, আর সেটি করেছিল ভূষণ, শরৎ, অবিনাশ এবং গাঙ্গা রেড্ডিরা মিলে। দয়ানন্দ রেড্ডি এটি জানার পরে গাঙ্গা রেড্ডিকে সবার সামনে থাপ্পড় মেরেছিল। এই রাগের থ্রুতেও তারা এইসব করতে পারে। এরপর একদিন খাবার টেবিলে দয়ানন্দ রেড্ডি বলে, মানে এই লাস্ট নির্বাচনের আগের কথা, অবিনাশ রেড্ডিকে তার পছন্দের সিট সে দেয় না, অন্য একটি সিটে তাকে লড়াই করতে বলে। এগুলোও কারণ হতে পারে। আর সে চলে যাওয়ার সময় আর একটি ইনফরমেশন দিয়ে যায়, দয়ানন্দ রেড্ডির একটি মুসলিম মেয়ের
মেয়ের সাথে মেলামেশা ছিল আর সে তাকে প্রোডাকশনের মধ্যে রাখতো। আপনারা চাইলে সেটি খোঁজ করে দেখতে পারেন, সেখান থেকেও কোনো ক্লু পেতে পারেন বলে সে সেখান থেকে চলে যায়। সুধা তার অন্য কর্মকর্তার মাধ্যমে জানতে পারে দয়ানন্দ রেড্ডি ঋণে জর্জরিত ছিল। তার মোটামুটি ভালোই ঋণ ছিল। সেই ঋণগুলো সে মেটানোর জন্য কিছু বিজনেস করার চেষ্টা করে, পরবর্তীতে ব্যাংক থেকে লোন নেওয়ারও চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। আর এগুলোতে জড়িত ছিল অনিল যাদব, দয়ানন্দ রেড্ডির অ্যাসোসিয়েট। সুধা অনিলকেও অ্যারেস্ট করে তদন্তর জন্য। অনিল বলার চেষ্টা করে দয়ানন্দ রেড্ডি তাকে ধোকা দিয়েছে, তার সাথে চিট করেছে। দয়ানন্দ রেড্ডি অনেক পাওয়ারফুল ছিল, তাই অনিল কিছু করতে পারেনি। সুধা এরপর তদন্তের জন্য দয়ানন্দ রেড্ডির মেয়ের কাছে যায়। সুধা তার মেয়েকে জিজ্ঞেস করে তার বাবার কোনো অর্থনৈতিক সমস্যা ছিল কিনা। দয়ানন্দ রেড্ডির মেয়ে বলে যে আমার বাবা সবসময় মানুষের সেবা করেছে, মানুষের সেবা করার জন্য অনেক সময় সে ধার দেনাও করেছে, কিন্তু আমাদের সেরকম কোনো ফিনান্সিয়াল সমস্যা হওয়ার কথা না। সুধা তখন জিজ্ঞেস করে যে আপনার বাবা যেহেতু সব মানুষের পেছনেই খরচ করে, তাহলে এই বাড়িঘর চলতো কিভাবে। দয়ানন্দ রেড্ডির মেয়ে বলে আমার জামা এইসব দেখতো। সুধা এরপর জিজ্ঞেস করে দয়ানন্দ রেড্ডির সব সম্পত্তি কার নামে আছে। দয়ানন্দের মেয়ে তখন একটু ইতস্তত বোধ করে বলে কেন, আমি তার একমাত্র মেয়ে, আমার নামেই থাকবে, এটি স্বাভাবিক। সুধা তখন বলে যে কিছু মনে করেন না, আমি এমনি কিউরিয়াস মাইন্ড থেকে জিজ্ঞেস করেছি। সুধা দয়ানন্দ রেড্ডির কল রেকর্ড বের করে, সেখানে সে দেখতে পায় একটি নাম্বারে সে অনেকবার কথা বলেছে, কিন্তু কিছুদিন হচ্ছে সে নাম্বারে আর সে কথা বলে না। সে মারা যাওয়ার কয়েকদিন আগে ওই নাম্বার থেকে একটি মেসেজ আসে। সে বলে তার মেয়ে এবং সে তার পুরো পরিবার কুকুরের মতন মারা যাবে, এবং সাথে সাথে সেই নাম্বার থেকে কিছু ছবিও পায়। সেই ছবিটিতে একটি মেয়েকে দেখা যায় দয়ানন্দ রেড্ডির সাথে, মানে দয়ানন্দ রেড্ডির কাজিন। এর আগে যে মেয়েটির কথা বলেছিল এটিই সেই মুসলিম মেয়ে। সেই মেয়েকেও হাজির করা হয়, তাকে চার্জ করা হয়, বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করা হয় কিভাবে দয়ানন্দ রেড্ডির সাথে সে সংযুক্ত, দয়ানন্দ রেড্ডির সাথে তার সম্পর্ক কি। মেয়েটির নাম শাহিন। সে বলতে শুরু করে, সে বলে তার একটি চাকরির দরকার ছিল। তার বড় বোনের জামাই মানে তার দুলাভাইয়ের মাধ্যমে দয়ানন্দ রেড্ডির কাছে সে চাকরির জন্য আবেদন করে। মানে দয়ানন্দ রেড্ডির কাছে কেউ যদি কোনো সাহায্যের জন্য যায় সে কখনো ফিরিয়ে দেয় না, তাই শাহিনের জন্য সে সুপারিশ করে, কিন্তু তার চাকরি হয় না। সেটি দয়ানন্দ শুনে খুব ক্ষিপ্ত হয়ে যায় এবং নিজেই সেই অফিসে চলে যায়। শাহিনের সেই চাকরিটি পাইয়ে দেয়, আর সেখান থেকেই দয়ানন্দের শাহিনকে পছন্দ হয়। দয়ানন্দ রেড্ডি অনেক একা ছিল, তার ওয়াইফের সাথে তার কোনো সম্পর্ক ছিল না, অনেক আগেই তাদের মধ্যে সমঝোতা বিচ্ছেদ হয়েছিল, আর তার সাথে কোনো পরিবারের লোকজনও থাকে না। সে একাকিত্ব ভোগ করছিল, আর সেই একা জীবন থেকে উঠে আসার জন্য শাহিনকে সে বিয়ে করতে চায়, শাহিনকে প্রপোজ করে। শাহিন প্রথমে রাজি না হলেও আস্তে আস্তে সে রাজি হয়। দয়ানন্দ শাহিনকে বিয়েও করে, সে মুসলিমও হয়। যেহেতু শাহিন মুসলিম ছিল তাই সে মুসলিম হয়ে শাহিনকে বিয়ে করে। পরবর্তীতে একটি ভোটে দয়ানন্দ হেরেছিল। সে হারার কারণ ছিল ভূষণ রেড্ডি গংরা, মানে গাঙ্গা রেড্ডি ভূষণ রেড্ডি এরা, সেটি শাহিন তার জামাইয়ের মুখেই শুনেছিল। এক পর্যায়ে শাহিনদের এই বিষয় মিনিস্টারের মেয়ে ফ্যামিলিরা জানতে পারে, সবাই মিলে মিনিস্টারকে চাপ দেয়, ফলে সে শাহিনের কাছ থেকে কিছুদিন দূরে থাকে। শাহিনও কিছু না বলে অপেক্ষা করতে থাকে, কারণ সেও বুঝতে পারে যে সমাজ পরিবার বলে কিছু আছে। এক পর্যায়ে মিনিস্টার শাহিনের কাছে চলে আসে, তাদের একটি সন্তানও হয়, আর এসব জানতে পারে মিনিস্টারের শালা। সে এসে শাহিনদের খুব থ্রেট দেয়। মিনিস্টার সেটি জানতে পেরে তার শালার সাথে মারাত্মক খারাপ বিহেভ করে, তার উপর মারাত্মক ক্ষেপে যায়, আর সবার সামনে এই খারাপ বিহেভ তার শালা মেনে নিতে পারে না। দয়ানন্দ রেড্ডি জানেই যে এরপরও শাহিনের সাথে ওরা কিছু করতে পারে, তাই সে সিকিউরিটির ব্যবস্থা করে শাহিনের। শাহিন আরো বলে নির্বাচন হারার পরে তার আর্থিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, আর এদিকে ফ্যামিলির চাপে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তার ফ্যামিলির লোকজন যখন জানতে পারে সে আমাকে মাসে মাসে 10-20 হাজার টাকা করে দেয়, সেজন্য তার ফ্যামিলির লোকজন ইভেন তার মেয়েও তার সাথে দুর্ব্যবহার করে, তার কাছ থেকে সিগনেচার পাওয়ার নিয়ে নেয়। সে আরো সংকটে পড়ে যায়। একদিন শুনতে পায় সে হার্ট অ্যাটাক করেছে, আর আমি হাসপাতালে গিয়ে তাকে হাসপাতালের বিছানায় পাই। তার সাথে দেখা করার পরে সে আমাকে অন্য জায়গায় বিয়ে করতে বলে। আমি তাকে বলি যে আমি যতদিন বেঁচে আছি আমি তার। সেও আমার কাছে ওয়াদা করে যে আমার ছেলেকে ভালো স্কুলে পড়াবে, আমার জন্য বাড়ি তৈরি করবে, যেন আমি ভবিষ্যতে ভালোভাবে থাকতে পারি। এরপর সে অনেক ব্যস্ত হয়ে যায়। আমি মনে করেছিলাম সে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আমার সাথে দেখা করবে, কিন্তু আস্তে আস্তে এমন পর্যায়ে গেল সে আমার সাথে আর কোনো যোগাযোগই রাখে না। হঠাৎ একদিন সে ফোন করে বলে যে আমি ব্যস্ত আছি, আমি তোমাদের জন্য একটা ফান্ডের ব্যবস্থা করতেছি, সেই কাজে আমি ব্যস্ত। এভাবে চলতে চলতে একদিন আমি জানতে
জানতে পারি তার মেয়ে এবং পরিবারের জন্য সে আমাকে ছেড়ে দিতে চায়। আমি রাগের মাথায় এসব উল্টাপাল্টা মেসেজ করি, কিন্তু আমি যখন আমার ভুল বুঝতে পারলাম, আমি মনে করেছিলাম যে আমি সকালে ফোন করে তার কাছে মাপ চাবো। এরপর সকালবেলা আমি তার মৃত্যুর নিউজ শুনি। আমি ভেঙে পড়েছিলাম। তার মৃত্যুর আগে তাকে আমি অনেক যন্ত্রণা দিয়েছি। এই জিনিসটা ভেবে ভেবে আমি ক্লান্ত হয়ে যাই। সুধা তখন শাহিনকে বলে যে তুমি যে মেসেজগুলো দিয়েছিলে সে মেসেজ সে পড়তে পারেনি, তার আগেই সে মারা গিয়েছে। শাহিন কান্না করতে থাকে। শাহিনের কাছ থেকে সবকিছু শোনার পরে সুধার আনিলের উপর সন্দেহ বাড়ে। সে আবার আনিলকে নিয়ে এসে তদন্ত করতে চায়, আর তার লোকজনদের আনিলের যে কাহিনী সে বলেছিল সেই কাহিনীর উপর তদন্ত করতে বলে। পরে দেখা যায় আনিল মিথ্যা বলেছিল। প্রথমে আনিল বলেছিল দয়ানন্দ তাকে চিট করেছে, উল্টা আনিলই দয়ানন্দকে চিট করেছিল। সুধা তার কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন চিন্তা ভাবনা করছিল, কিভাবে ক্রাইম সিন স্পটে কি হয়েছিল, কারা খুন করতে পারে, পলিটিক্যাল থিঙ্কিং সবকিছু মিলানোর চেষ্টা করছিল। এর মধ্যেই সে জানতে পারে সে যে প্রদীপ রেড্ডির যে স্টেটমেন্ট নিয়েছিল সেটি মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। সুধা তার কর্মকর্তাদের গালিগালাজ করে সেখান থেকে লিভ নেয়। এর পরের সিনেই দেখানো হয় দয়ানন্দ রেড্ডির মেয়ে বর্তমান সিএম এর কাছে গিয়েছে, আর সেখান থেকে সুধা বের হয়ে আসছে। রেড্ডির মেয়ে সিএম এর কাছে গিয়ে বলে যে এই ইনভেস্টিগেশন অন্যদিকে যাচ্ছে, তার সন্দেহ অবিনাশ রেড্ডির দিকে। সিএম তখন বলে ঠিক আছে তোমার সন্দেহ, কিন্তু আমার সন্দেহ তোমার স্বামীর দিকে। ওর তো তদন্ত হচ্ছেই, এখন তোমার স্বামীরও তদন্ত হবে। এটি শুনে দয়ানন্দ রেড্ডির মেয়ে রাগ করে সেখান থেকে চলে আসে। সে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে, বিরোধী পার্টির সাথে যোগাযোগ করে হাইকোর্টের মাধ্যমে সিবিআই এর কাছে তদন্তের জন্য আবার পাঠিয়ে দেয় তার বাবার কেসটি। আর সুধা এই নিউজটি টিভিতে দেখে, যদিও তার কাছে এখনো নোটিশ আসেনি। সেও প্রাণেপণে চেষ্টা করছে এই তদন্ত করে সঠিক সত্যটি খুঁজে বের করার। এর মধ্যেই সেই ওয়াচম্যান মানে মালি তার নার্কোটিক ইনভেস্টিগেশন করে। সেখানে সুধার কাছে ভালো একটি ইনফরমেশন আসে। সে জানতে পারে দয়ানন্দ রেড্ডির সাথে তার মৃত্যুর রাতে গাঙ্গা রেড্ডি ছিল, আর গাঙ্গা রেড্ডি সকালবেলা সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় মালি তাকে আবার দেখতে পায়। সে মালিকে হুমকি ধামকি দিয়ে সেখান থেকে যায়। এ যে এখানে ছিল রাতের বেলা এই কথা যদি কাউকে বলে সে ওই মালিকে মেরে ফেলবে, এই হুমকি দিয়ে সে সেখান থেকে চলে যায়। সুধা গাঙ্গা রেড্ডিকে ডাকে এবং ওই রাতের কথা জিজ্ঞেস করে। গাঙ্গা রেড্ডি সুধার কথাবার্তায় বুঝতে পারে যে সে সবকিছু জেনে গিয়েছে। তারপরেও গাঙ্গা রেড্ডি নিজের মুখ দিয়ে কিছু স্বীকার করে না, আর সে বলে আপনার যা করার আপনি করেন, আপনার পিছনে যারা আছে তার থেকে আমার পিছনে যারা আছে তারা সবচেয়ে বেশি শক্তিশালী বলে গাঙ্গা রেড্ডি সেখান থেকে চলে আসে। সুধা আগে থেকেই জানতো দয়ানন্দ রেড্ডি তার আগের ড্রাইভারের সাথে ভালো সম্পর্ক ছিল না, সে খারাপ মেজাজের ছিল, আর তাকে হায়ার করেছিল গাঙ্গা রেড্ডি। তাই সেই ড্রাইভারকে সুধা ডেকে নিয়ে আসে এবং তাকে মারধর করে সকল সত্য জেনে নেয়। সে কিভাবে খুন করেছে সেটি বলে, আর কোন হাতিয়ার দিয়ে খুন করেছে সেটিও বলে, তাদের সকল পরিকল্পনা বলে। গাঙ্গা রেড্ডি টাকার বিনিময়ে তাদের দিয়ে দয়ানন্দ রেড্ডিকে খুন করার কন্ট্রাক্ট করে। সুধা যখন ওই হাতিয়ার খোঁজার জন্য স্পটে গিয়েছে তখনই এক ইন্সপেক্টর এসে তাকে বলে তাকে এই কেস থেকে সরিয়ে দেওয়া হয়েছে, নতুন ইনচার্জ দেওয়া হয়েছে। সে তো অবাক হয়ে যায়। সে কমিশনারের অফিসে যায়, গিয়ে সেখানে জানতে পারে তার টিমের একজন তার নামে কমপ্লেন করেছে, আর সে আর কেউ না রাম। আর এই কাজের বিনিময়ে সে পদোন্নতি পেয়ে এসপি হয়ে গিয়েছে। সুধার আর বুঝতে বাকি থাকে না কমিশনার রাম এরা সকলে একত্রিত, বা গাঙ্গা রেড্ডি সকলে মিলেই। সুধা ক্ষিপ্ত হয়ে রামের কলার ধরে জিজ্ঞেস করে তুমি এসব কেন করেছো। অবশেষে রাগ জিদে সে সেখান থেকে চলে আসে। অনেকদিন কেটে যায়। এরপর হঠাৎ একদিন মিনিস্টারের সেই পিএস সুধার কাছে আসে এবং সে বলতে থাকে দয়ানন্দ রেড্ডির খুনের পিছনে তার আপন মেয়ে এবং মেয়ে জামাই আছে, সকলে মিলে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। সে যখন রাজি হয়নি তখন মিনিস্টারের মেয়ে এবং মেয়ে জামাই আমাকে রাজি করানোর জন্য ডেকেছিল। আর ওই ড্রাইভার যে খুন করেছে, যে আপনার কাছে স্বীকারও করেছিল, সে আজকে রাজার হালে ঘুরছে, সে আজকে বড় নেতা, তাকে পুলিশ প্রোটেকশন দিয়ে হিরোর মতন রাখা হয়েছে। আমি সৎ লোক হিসেবে এসব দেখতে পাচ্ছি না। পিএস যাওয়ার সময় বলে যায় যে আমার মালিককে কেন খুন করা হয়েছে আমি জানি না, হয়তো তার লাশের সাথে এই সবকিছু আপনি পেয়ে যাবেন, আপনি একটু দয়া করে খুঁজে বের করবেন, এটিই আমার রিকোয়েস্ট বলে সে চলে যায়। সুধা অনেক চিন্তা ভাবনার পরে তার নিজস্ব রিপোর্ট তৈরি করে এবং সেখানে লেখে যে এই পিএস এবং পিএস এর ছেলেকে কিভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, কিন্তু আসলে মেন অ্যাকিউজড বাল রেড্ডি। আর খুন করার পিছনে মূল কারণ হতে পারে তার দ্বিতীয় বিয়ে হওয়ার পরে তার যে সন্তান হয়েছে সে একমাত্র ওয়ারিশ।
আর তখন থেকে এই ষড়যন্ত্র শুরু। তাই গাঙ্গা রেড্ডি সহ তার মেয়ে পরিবার সকলে মিলে দয়ানন্দ রেড্ডিকে খুন করা হয়েছে। মূল ইস্যু ফ্যামিলি সম্পত্তি এবং পলিটিক্যাল পাওয়ার। আর এই রিপোর্টটি স্টেটের সিএম এর হাতে দেয় সুধা। এরপরই দেখানো হয় দয়ানন্দ রেড্ডিকে কিভাবে মারা হয়েছিল। আর এটি দেখিয়েই মুভি এখানেই শেষ হয়ে যায়। মুভিটির প্লট আরো সুন্দরভাবে সাজানো যেত। তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবে। সেই সাথে এই সিনেমাটিও তোমরা দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।